ক্লাস 11 এর তাপ সঞ্চালনের আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো আগের দিন আমরা তাপ পরিবাহিতাঙ্ক সম্পর্কে, শ্রেণী, সমান্তরাল সমবায় সম্পর্কে ওগুলো পড়েছি। তো বেশ কিছু জিনিস শিখে নিয়েছি। পরিবর্তনশীল বেগের ক্ষেত্রে কিভাবে পরিবহন হয় সেগুলো দেখেছি এবং সেখান থেকে বেশ কিছু সূত্র আমরা শিখেছি। তো আজকে যেটা শিখবো, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপ পরিবহন। আজকে আমাদের আলোচনার বিষয় অপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপ পরিবহন। অপরিবাহী পদার্থের ক্ষেত্রেও পরিবাহিতাঙ্ক খুব সামান্য হলেও, জিরো হয় না, সামান্য হলেও তাপ পরিবহন, যেমন কাচের ক্ষেত্রে সামান্য হয়। তো তার ক্ষেত্রে কি করে হয় আমরা জিনিসগুলো দেখব। তো ধরো কোনো একটা অপরিবাহী পদার্থের নল আছে, তার অ্যাক্সিস তো এই নলের ইন্টারনাল রেডিয়াস r1, এটা হলো r1, আর এক্সটার্নাল রেডিয়াস হচ্ছে r2। এর ক্ষেত্রে আমরা কিভাবে, তো এর ভেতরের পৃষ্ঠের টেম্পারেচার আমরা ধরে নিলাম জিনিসটা এরকম আছে, ভেতরের উষ্ণতা θ1 আর বাইরে θ2, মানে θ1টা গ্রেটার দ্যান θ2, এখান দিয়ে তাপের পরিবহন হবে। তো তার ক্ষেত্রে আমরা কি করে হিসেব করব সেটা আমরা দেখে নেব। তো আমরা কি করব, এই কেন্দ্র থেকে r দূরত্বে একটা তল কল্পনা করব। এই রেডিয়াসটা কত, r, এটা হচ্ছে r। আর তার থেকে আবার dr দূরত্বের একটা তল কল্পনা করব। ক্ষুদ্র একটা dr, তাহলে এখানে যে ছবিটা ক্লিয়ার আসছে তো, এই যে ছোট্ট অংশটা নিলাম, এটা রেডিয়াসটা হচ্ছে, থিকনেসটা হচ্ছে dr। নটা বোঝা গেল, তাহলে dr কতখানি, এই জায়গাটা। ছোট্ট একটা dr বেজ কল্পনা করলাম, তার ক্ষেত্রে এইভাবে, ঠিক আছে, ছবিটা বোঝা যাচ্ছে আশা করি। dr কোন জায়গাটা আমি মার্ক করে দিয়েছি, এখানটা একটুখানি ঠিক করে দিতে হবে। জিনিসটা কেমন হলো, যদি ক্রস সেকশনটা দেখি তাহলে জিনিসটা এরকম, এর ইন্টারনাল ডায়ামিটার r1, এর থেকে r দূরত্বে একটা ছোট্ট অংশ নিয়েছি, এটা r, আর এইটুকুনি হচ্ছে dr, আর এক্সটার্নাল রেডিয়াসটা হচ্ছে
R2। আশা করি ছবিটা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে দেখো আর দৈর্ঘ্যটা L। তাহলে দৈর্ঘ্যটা L, তাহলে ওই যে ছোট্ট অংশটা নিয়েছি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এই যে ছোট ক্ষুদ্র আর ব্যাসার্ধের যে চোঙ কল্পনা করেছি, তাহলে অন্তঃব্যাসার্ধ R1, বহির্ব্যাসার্ধ R2। তাহলে কি করলাম, কেন্দ্র থেকে আর দূরত্বে একটা dr বেধের ছোট্ট একটা বেধ কল্পনা করে নিলাম। তাহলে আমরা আগের দিন শিখেছি q সমান ka, এই ছোট্ট যে dr নিলাম তার টেম্পারেচার ডিফারেন্স ধরলাম d থিটা। তাহলে ka আমাদের সূত্র কি? টেম্পারেচার ডিফারেন্স T বাই d, d মানে d বাই x, লিখে আমি আগের দিন x লিখছিলাম x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান সূত্র, যেখানে ডেল থিটাটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে উষ্ণতার নতিমাত্রা কত হলো এই ছোট্ট অংশের ক্ষেত্রে? উষ্ণতার নতি হচ্ছে মাইনাস d থিটা dr, কারণ dr টা হচ্ছে বেধ। ওকে, তাহলে এই ক্ষেত্রে কিউটা কত হবে? এটা কিউ হবে অ্যাকচুয়ালি dq। k হলো এর উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক k, ক্ষেত্রফলটা হবে 2 পাই r l, l r দূরত্বে নিয়েছি, ডেল থিটা না d থিটা dr উইথ নেগেটিভ সাইন। কেন নেগেটিভ? নতিটা হচ্ছে নেগেটিভ, ইনটু হচ্ছে t। তাহলে t টাইমে কতখানি ওই ক্ষুদ্র অংশের ভেতর দিয়ে প্রবাহিত হলো সেটা আমরা বার করছি। অ্যাকচুয়ালি dq-টাই ধরেছি, অ্যাকচুয়ালি এটাকে তাপ প্রবাহের হার, তাপ প্রবাহের হারটা আমরা বার করছি। তার মানে এটাকে আমি t লিখলাম, আমরা dq-টাকে বললাম অ্যাকচুয়ালি dq dt, এটা q ড্যাশ বা যা কিছু বলে। কিউটা হলো এখানে তাপ প্রবাহের হার। তাপ প্রবাহের হারটা কনস্ট্যান্ট হয় স্টেডি স্টেটে, সেটা নিয়ে আমরা হিসাবটা করছি। ওকে, তাহলে এটা হলো নতি, এটা হলো ক্ষেত্রফল, এটা হলো থার্মাল কন্ডাক্টিভিটি মাইনাস। কেন? নতিটা নেগেটিভ হয়, আমরা জানি যত বাইরের দিকে যাব টেম্পারেচারটা কমে যায়, টেম্পারেচারের ধ্রুবক যে মান। তাহলে q ইনটু dr বাই r সমান k 2 পাই l d থিটা উইথ নেগেটিভ সাইন। এবার r এর মানটা কত থেকে কত অবধি ভ্যারি করছে? এটাকে ইন্টিগ্রেট করে বার করব। r এর মানটা ভ্যারি করছে কত থেকে কত? r1 থেকে r2। আর থিটার মানটা ভ্যারি করছে কত থেকে কত? থিটা 1 থেকে থিটা 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? অতএব q dx বাই x হচ্ছে ln বা log বেস e, log এর ln r হবে লিমিট বসালে r2 বাই r1 মাইনাস k 2 পাই l, এটা হবে থিটা 2 মাইনাস থিটা 1। থিটা 1 টা বড়, তাই এটাকে আমরা মাইনাসটাকে উল্টে লিখে দেবো। তাহলে q চলে এলো, তাপ প্রবাহের হার চলে এলো k 2 পাই l থিটা 1 মাইনাস থিটা 2 বাই ln মানে log e r2 বাই r1। তাহলে কোন একটা ফাঁপা অপরিবাহী পদার্থের ভেতর দিয়ে তাপ প্রবাহের হার কত হয় সেটা আমরা নির্ণয় করে ফেললাম। একটু ক্যামেরাটা নামাতে হবে। তো এখন এটাকে যদি আমরা একটা কাঁচের নলের ভেতর দিয়ে মনে করি আমরা জল পাঠাচ্ছি, এটাকে সাজে লাগিয়ে করি, এখানটা লিখছি
ধরো কোনো একটা কাঁচের নল আছে যার দু প্রান্তে উষ্ণতা পার্থক্য T2 - T1 বা T1 - T2 যাই হোক না কেন, কোনো কাঁচের নলের ক্ষেত্রে প্রবাহিত জল পাঠানো হচ্ছে, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য T2 - T1 হলে, মানে T1 উষ্ণতার জল প্রবেশ করছে আর T2 উষ্ণতার জল নির্গত হচ্ছে, তার T2টা বড়, তাপ গ্রহণ করে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের Q সমান ms, জলের হচ্ছে 1 ইন্টু T2 - T1। তাহলে এখান থেকে আমরা কাঁচের থার্মাল কন্ডাক্টিভিটি বার করতে পারি এই সূত্র কাজে লেগে, যে কাঁচের নলের ইন্টারনাল রেডিয়াস r1, এক্সটার্নাল r2, তাহলে এখানে কিউটার জায়গায় যদি বসিয়ে দিই তাহলে প্রতি সেকেন্ডে কতখানি প্রবাহিত হচ্ছে তা, প্রতি সেকেন্ডে ধরলাম m ভরের জল, এটা ধরে নেওয়া হচ্ছে কি 1 সেকেন্ড সময় m ভরের জল প্রবাহিত হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো কিউ এর মানটা এটা, তাহলে অতএব m T2 - T1 সমান k 2 pi l, এটা কাঁচের নল, ইন্টারনাল রেডিয়াস r1, এক্সটার্নাল r2, r2 তে হলো θ1 - θ2 আর ln r2 বাই r1। তাহলে এখানে k চলে এলো কত m T2 - T1 ln r2 বাই r1 বাই k ইনটু k তো থাকছে না, k এর মানটা বার করছি, তাহলে 2 pi l θ1 - θ2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঁচের ক্ষেত্রে, কাঁচের নলের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক বা অপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজে বার করতে পারি। এই যে সূত্রটা আমরা শিখলাম, এটা খুবই আমাদের বোর্ড এক্সামে খুব একটা আসে না, জেইমেন এবং নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ সূত্রটা, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। ফাঁপা নলের ক্ষেত্রে কিভাবে তাপ পরিবহন ঘটে, ভেতরের উষ্ণতা θ1, বাইরে θ2, এবার যদি জল অতিক্রম করছে আমরা ধরে নিচ্ছি, ইনপুট যেটা তার টেম্পারেচার হচ্ছে আমাদের T1, ওদিক দিয়ে বেরোচ্ছে T2, তাহলে সেই ক্ষেত্রে থার্মাল কন্ডাক্টিভিটি মানটা আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে টেম্পারেচার দেখে নিলাম জলের কত, এখানে টেম্পারেচার দেখলাম জলের কত, এটা হচ্ছে এদিকে হলো T1, ইনপুট হচ্ছে এদিকে, আউটপুট হচ্ছে T2, তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি কি ঘটনা ঘটছে। ঠিক আছে, এইভাবে কাঁচের উপাদানে বা যে কোনো অপরিবাহী পদার্থের উপাদানে তৈরি নলের তাপ পরিবাহিতাঙ্ক আমরা এইভাবে নির্ণয় করে ফেলতে পারি। সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই দেখে নেবে। এরপর দেখবো যদি কোনো গোলীয় পরিবাহী হয় তার ক্ষেত্রে কেমন হবে সেটা দেখে নিতে হবে। গোলকের ক্ষেত্রে তো ধরো আমাদের একটা সিস্টেম দিয়েছে, আমরা প্রবলেমটা কি করে সলভ করব দেখে নিই। পরিবাহী চোঙ দেখলাম, এবার যদি গোলক দেখি, ধরো একটা গোলক আছে, তার ইন্টারনাল রেডিয়াস r1, এক্সটার্নাল r2, এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে। এখানে টেম্পারেচার θ1, এদিকে θ2, θ1 গ্রেটার দ্যান θ2, এটা k। তাহলে এর ক্ষেত্রে কি একই রকম ভাবে এই কেন্দ্র থেকে r দূরত্বে একটা dr অংশ বেঁধে নিতে হবে।
চোঙের ক্ষেত্রে এরিয়াটা হচ্ছিল 2 পাই x dx 2 পাই, এখানে তো দৈর্ঘ্য নেই, আগে ছিল 2 পাই rl ছিল। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের এই যে ছোট্ট আমরা dr টা নিয়েছি, যার টেম্পারেচার ডিফারেন্সটা হচ্ছে d থিটা, তাহলে এর ক্ষেত্রে q বাই θ কত হবে বা dq dt কত হবে, তাপ প্রবাহের হার কত হবে প্রতি সেকেন্ডে, অর্থাৎ তাপ প্রবাহের হার এরকম যদি থাকে তাহলে তাপ প্রবাহের হারটা কত হচ্ছে dq dt, যেটাকে আমি রিপ্লেস করব q দিয়ে, এটা যদি q দিয়ে লিখি তাহলে হলো k a, এটা কত r ব্যাসার্ধের একটা গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার, নতি কত হবে d থিটা dr উইথ মাইনাস সাইন, মাইনাস কত হতেই হবে আমরা শিখেছি। তাহলে এখানে আমাদের কিউটা তাহলে কত হবে, কিউ সমান কে, আচ্ছা dr, এটা চলে এলো কত তাহলে dr বাই r স্কয়ার, dr বাই r স্কয়ার দিকে এলো মাইনাস 4 পাই কে d থিটা। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত হবে, r1 থেকে r2, ইন্টারনালটা হলো গোলকের আভ্যন্তরীণ ব্যাস বা ভিতরের ব্যাস, ব্যাসার্ধ r1 আর বাইরের ব্যাসার্ধ বা বহির ব্যাসার্ধ r2। তাহলে আমরা এখানে কি করে করব, তাহলে এখানে ইন্টিগ্রেশন কত থেকে হবে r1 থেকে r2, টেম্পারেচার কত θ1 থেকে θ2, তাহলে এদিকটা কত হচ্ছে q dx dr বাই r স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1 বাই r, r1 থেকে r2 এটা হলো 4 পাই k মাইনাস 2, তাহলে এটা θ2 মাইনাস θ1 হয়, তাহলে এটা উল্টে গেলে মাইনাস θ θ1 মাইনাস θ, তাহলে এটা চলে আসছে q 1 বাই r1 মাইনাস 1 বাই r2। তাহলে তাপ প্রবাহের হারের আমরা সূত্র পেয়ে যাচ্ছি গোলীয় অপরিবাহী পদার্থের ক্ষেত্রে, ফাঁপা গোলকের ক্ষেত্রে, তাহলে কিউটা চলে এলো কত 4 পাই k θ1 মাইনাস θ2 বাই 1 বাই r1 মাইনাস 1 বাই r2। তাহলে এটা একটা সূত্র খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। একটা নিউমেরিক্যাল যদি দেয় এরকম দেখবে, আবার সূত্রটা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রে সূত্রটা খেয়াল রাখলাম, চোঙের ক্ষেত্রে সূত্রটা শিখে নিলাম। আচ্ছা ধরো আমাদের বললো একটা প্রবলেম দিল, দুটো গোলক সমকেন্দ্রিক গোলক আছে ধরো দুটো, একটা গোলক এরকম আর একটা হচ্ছে এরকম বাইরে দিয়ে রাখা আছে, এটা একটা মাধ্যম, এই যে মাধ্যমটা ভেতরের মাধ্যমটা হলো k1 থার্মাল কন্ডাক্টিভিটি, বাইরেরটা k2, ওকে, এটা r1, এটা r2, এটা r3, ঠিক আছে। দুটো হলো, তাহলে এটা একটা মিডিয়াম, এটা একটা মাধ্যম, আর বাইরে যে একটা মাধ্যম আছে। এর টেম্পারেচার θ1 বললো, এটা θ2। তাহলে এই যে দুটো গোলক, দুটো ভিন্ন মাধ্যম যে কন্ট্যাক্টে আছে, এই স্পর্শতলে, এই দুটো স্পর্শতল যে দুটো গোলক স্পর্শ করে আছে, তাদের আমাদের টেম্পারেচার থিটার মানটা কত ক্যালকুলেট করতে হবে। ওকে, এরা আমাদের কোনো একটা প্রবলেম দিল, r1 r2 r3 বলা থাকলো, k1 k2 বলা থাকলো। তাহলে দেখো
এখান থেকে এখানে, তার মানে হিসাব মতন এখানে θ1 সবচেয়ে বড়, তার থেকে θ একটু বড় ছোট, তার থেকে θ2 আরো ছোট, এটা কন্ডিশন। তাহলে এটা 1 থেকে 2 নম্বর তল, 2 থেকে 3 নম্বর তল। তাহলে 1 থেকে 2 তে যতখানি তাপ প্রবাহের হার হবে স্টেডি স্টেটে, 2 থেকে 3 এও তাই হবে, Q/T টা কনস্ট্যান্ট হয়। তো সংযোগ স্থলের উষ্ণতাটা আমাদের ক্যালকুলেট করতে বললো এখান থেকে। তাহলে আমরা কি করে করব দেখি। তাহলে প্রথমে তার আমাদের সূত্র আছে এটা। তাহলে প্রথমটার ক্ষেত্রে 1 থেকে 2 নম্বর তলে তাপ প্রবাহের হার, এটা হলো তাপ প্রবাহের হার, তাহলে কথা হচ্ছে 4πK1, 1 থেকে 2 এর মধ্যে K1 মিডিয়াম, টেম্পারেচার কত θ1 মাইনাস θ বাই 1/R1 মাইনাস 1/R2। এটা হচ্ছে প্রথম তল থেকে দ্বিতীয় তলে, মানে এখান থেকে এখানে কতখানি হিট গেল, এটা Q/T, প্রতি সেকেন্ডে কত যাচ্ছে Q পরিমাণ প্রতি সেকেন্ডে, dQ dt এর মানটা ক্যালকুলেট করলাম, যেটাকে ডিনোট করেছি Q দিয়ে। সিমিলারলি 2 থেকে 3 নম্বর তলে মানে বাইরে কতখানি যাচ্ছে এখান থেকে এখানে, তাহলে কত হবে, এক্ষেত্রে বললাম Q12, এটা Q23, তাহলে কত হবে 4πK2 θ থেকে θ2, তাহলে θ মাইনাস θ2 1/R2 মাইনাস 1/R3। তাহলে এই দুটো সমান, এই দুটো সমান। আবার কি কি দেওয়া থাকবে, K1 দেওয়া থাকবে, K2 দেওয়া থাকবে, θ1 দেওয়া থাকবে, θ2 দেওয়া থাকবে। তাহলে শর্তানুসারে Q12 সমান Q23, এই দুটো অবশ্যই সমান হবে। যতখানি তাপ ভেতরের তল থেকে বাইরে যাবে ততখানি 2 থেকে 3 এ বেরিয়ে চলে যাবে, দিয়ে θ2, তাহলে θ1 থেকে θ একটু ছোট, তার থেকে আরো ছোট θ2, তাহলে এই দুটোকে যদি সমান করে দিই তাহলে আমাদের চলে আসছে K1 θ1 মাইনাস θ, এখানে আসছে কত 1/R1 মাইনাস 1/R2। এটা অঙ্কের জন্য শিখিয়ে রাখলাম, এটা K1, 4π গুলো কেটে যাবে, তাহলে হলো K2 θ মাইনাস θ2 বাই 1/R2 মাইনাস 1/R3। এটা সমাধান করলে আমরা থিটার মানটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। ছবিটা ক্লিয়ার আসছে কিনা সেটা তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, এটা নামিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে ধরো যদি কোনো মান বলে দেয় তাহলে তোমরা এটা R1 কে 3 ধরো দেওয়া আছে, এই অঙ্কটার ক্ষেত্রে R1 3 সেমি, R2 4 সেমি, R3 5 সেমি। K1 এর মান ধরো দেওয়া আছে, K1 আমাদের এখানে K1 K2 দুটো সমকেন্দ্রিক। আচ্ছা, K1 টা বলেছে K আর K2 টা বলেছে 2K, এই দুটো বসাতে হবে। বসিয়ে আর θ1 θ2 হচ্ছে 100 আর 0, θ1 টা হচ্ছে 100 আর θ2 টা হচ্ছে 0, এই দুটো বসিয়ে দেবে। বসিয়ে দিলে মানটা কত আসে, θ1 টা হচ্ছে 100 আর θ2 হচ্ছে 0। এটা বসিয়ে দিয়ে θ কত সেটা নির্ণয় করবে, করে কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, খুব একটা ভালো প্রবলেম, এটা আইআইটিতে একবার এসেছিল প্রবলেমটা, তোমাদের বইতে কিন্তু সবসময় থাকে না থিওরিগুলো, তার জন্য ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দুটো থিওরি শিখলাম, দুটোই কিন্তু জেইমেন এবং নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূত্র দুটো মনে রাখতে হবে শুধু। তাহলে এখানে হচ্ছে আমাদের কত হচ্ছে 4πK হবে, এখানে লগ ছিল ln R2/R1 ছিল, আর ওখানে ছিল 2πL 2πKL ছিল, 2πKL একই ছিল, শুধু নিচটা লগ ছিল, এখানে 2πKL। চোঙের ক্ষেত্রে, কারণ চোঙের ক্ষেত্রে ভালো হচ্ছে 2π কি হয় 2πRL, আটটা ওদিকে চলে যাচ্ছে, তাই শুধুমাত্র 2πL করে থাকলো, K করে থাকলো, আর এখানে ln চলে আসছে, যেহেতু dx/x এর ইন্টিগ্রেশন, dr/r এর ইন্টিগ্রেশন, তাই লগ এসছে।
আর এখানে dr বাই r স্কয়ার ইন্টিগ্রেশন এসেছে বলে আমাদের এটা আমরা সূত্রে প্রমাণ করেছি, তার জন্য এটা 1 বাই r1 মাইনাস 1 বাই r2 চলে এসেছে। ওকে, তোমরা চেষ্টা করবে এবং নিশ্চয়ই থিটার মানটা বসিয়ে দিলে এখান থেকে আমরা এটা থিটা ক্যালকুলেট করতে অবশ্যই পারবো, না পারার কিছু নেই। ঠিক আছে, তাহলে এটা তোমাদের কাজ দেওয়া থাকলো, প্রবলেমটা ঠিক করে আমাকে গ্রুপে বলছি আমাদের কমেন্টে জানাবে। নেক্সট যে প্রবলেমটা আমরা দেখব সেটা বলেছে তিনটে পরিবাহী পরপর আছে, দেখতেই পাচ্ছি শ্রেণী সমবায়, প্রত্যেকটা দৈর্ঘ্য l, আর এদের তাপ পরিবাহিতাঙ্ক প্রথমটা k, দ্বিতীয়টা 2k, তারপরে 3k। ঠিক আছে, তাহলে এদিকের উষ্ণতা, এই প্রান্তের উষ্ণতা 200, ওদিকের উষ্ণতা 100, তাহলে হিটটা এই দিক থেকে এদিকে ট্রান্সফার হবে। তো আমাদের প্রশ্ন হলো এই যে দুটো কন্ট্যাক্ট আর এই কন্ট্যাক্ট, এই টেম্পারেচারগুলো কত, মানে θ3 কত, θ4 কত, এই দুটো। তাহলে আমাদের কি প্রশ্ন, সংযোগস্থলের উষ্ণতাগুলো θ3 কত বার করতে হবে, এখানে এটা θ4 কত। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসেছিল 2005 এসেছিল, 2005 এর দিকে মনে হয়। তো প্রবলেমটা আমরা করি। তো কিউ বাই টি গুলো সমান সর্বদা, তাহলে এটা 1 নম্বর, 2, 3, 4, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তাহলে কিউ বাই টি এটা বার করছি। তাপ প্রবাহের হার স্টেডি স্টেটে ধ্রুবক, কিউ বাই টি সবগুলো কনস্ট্যান্ট। তো প্রথমটার ক্ষেত্রে কত, কিউ বাই টি কে আমি লিখলাম কিউ দিয়ে, তাহলে Q12 টা কত হবে, Q12, তাহলে কিউ এর সূত্র কি, k a ডেল থিটা বাই x, অ্যাকচুয়ালি এটা কিউ বাই টি, আমি কিউ দিয়ে লিখেছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রথম 1 থেকে দ্বিতীয় তলে কত হবে, k টা হলো k, এটা a, সবগুলো কমন এরিয়া a এর ক্ষেত্রে পড়ে। টেম্পারেচার ডিফারেন্স θ1 মাইনাস θ3 বাই l, Q23 কত, 2 থেকে 3 কত, k a, θ3 মাইনাস θ4, k টা হলো 2k বাই l, আর Q34 টা কত, 3k a, θ4 মাইনাস θ2 বাই l। তো শর্তানুসারে সবগুলো সমান, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব Q12 সমান Q23 সমান Q34, তাহলে k a, θ1 টা হলো 200 মাইনাস θ3 বাই l সমান 2k a, θ3 minus θ4 by l, and finally 3k a, θ4 minus 100, এটা θ2 100 দিয়েছে ছবিতে, by l, সবগুলো সমান হবে তাপ প্রবাহের হারটা। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট আর লাস্ট পার্ট যে কোনো দুটো করে সমান করে দেব। তাহলে এই দুটো যদি সমান ধরি তাহলে আসছে, ফার্স্ট আর সেকেন্ড পার্ট যদি সমান ধরি তাহলে আসছে k গুলো কেটে গেছে, তাহলে 200 মাইনাস θ3 সমান 2 ইনটু θ3 মাইনাস θ4। ওকে, 200 মাইনাস θ3, তাহলে এটা হলো 200 সমান আসছে, এটা এদিকে গেলে 3 θ3 হবে মাইনাস 2 θ4, এটা এক নম্বর সমীকরণ। আর এই দুটো যদি সমান করি তাহলে 2 θ3 মাইনাস θ4 সমান, l গুলো কেটে যাচ্ছে, k a বাই l এগুলো সবগুলো কেটে যাচ্ছে, সমান 3 ইনটু θ4 মাইনাস 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 θ3, আর এটাতে 3, 2 আর 3 তাহলে 5 সমান মাইনাস 300, মানে 5 θ4 মাইনাস 2 θ3 সমান 300। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এই দুটো সমীকরণ সমাধান করলে
θ3 আর θ4 এর মানটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। সেটা আমরা এবার করে ফেলি। এটা মুছে দিলাম। তাহলে কত আসছে? এটাকে আমরা সমীকরণটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 400 ইকুয়ালস টু আসছে 6θ3 মাইনাস 2 দিয়ে করি তাহলে 4θ4, আর এটা আসছে ওটাই থাকলো 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 900 ইকুয়ালস টু মাইনাস 6θ3 প্লাস 3 দিয়ে করেছে তাহলে 15θ4। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হলো 1300 সমান হচ্ছে, এটা হচ্ছে আমাদের 11θ4। θ4 চলে এলো 1300 বাই 11। আমরা ক্যালকুলেটরে করে নিই কত আসে। 1300 ভাগ 11 118.18 118.18 ডিগ্রি সেলসিয়াস। θ4 এর মানটা পেয়ে গেছে। এবার যে কোনো একটা থেকে θ3 মানটা বার করে নেব। তাহলে θ3 সমান হচ্ছে 200 প্লাস 2θ4, তাহলে 200 প্লাস হচ্ছে 2 ইনটু 118.18। এটা যদি আমরা হিসাব করি তাহলে পেয়ে যাব কত আসছে মানটা। আমরা হিসাব করে নিই। এখান থেকে θ3টা চলে এলো 145.45 ডিগ্রি সেলসিয়াস। θ4 পেয়ে গেলাম, θ4 পেয়ে গেছি। সংযোগ স্থলের উষ্ণতা যদি বলতো তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত, তুল্য তাপ পরিবাহিতাঙ্কটা যদি বার করি এই ক্ষেত্রে সেটা আমরা দেখে নেব। এবার এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা তুল্য রোধের সূত্র ব্যবহার করব, শ্রেণী সমবায়। এটা যেহেতু শ্রেণী সিরিজে আছে তাহলে RS ইকুয়ালস টু তুল্য রোধ R1 প্লাস R2 প্লাস R3। তাহলে তুল্য রোধ তাহলে D বাই KA, Dটা হচ্ছে L, তাহলে L বাই KS ইনটু A, Lটা কত 3L, কারণ তিনটে মিলে হবে। R1টা কত L বাই হচ্ছে KA প্লাস L বাই 2KA প্লাস L বাই 3KA। তাহলে 3 বাই KS সমান চলে এলো 1 বাই K প্লাস 1 বাই 2K প্লাস 1 বাই 3K। তাহলে KS টা কত চলে আসছে সেটা ক্যালকুলেট করব আমরা এখান থেকে। মানে 3 বাই KS টা আসছে এখান থেকে, কারণে তাহলে 6K হলো তাহলে 6 যোগ 3 যোগ 2 3 বাই KS। ওকে, তাহলে এখান থেকে আমরা হিসাব করলে পেয়ে যাচ্ছি তুল্য তাপ পরিবাহিতাঙ্কটা কত, সেটা এখানে আমরা লিখি। এখানে লিখি অর্থাৎ KS চলে আসছে। হিসাবটা ঠিক করলাম কিনা দেখে নিই। 3 2 3 1 2 3 এর মধ্যে 6, তাহলে প্রথমটা হলো 6, তারপর 3, তারপর 2, তাহলে 11 বাই তাহলে 18 বাই 11 ইনটু K। তাহলে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক চলে এলো হচ্ছে KS, মানে শ্রেণী সমবায় তুল্য তাপ পরিবাহিতাঙ্ক। রোধের সূত্র দিয়ে ব্যবহার করলে, রোধের সূত্র কি বেদ বাই K ইনটু A, K ইনটু ক্ষেত্রফল, D বাই KA বা X বাই KA আগের দিন শিখেছি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে মোট টোটালটার লেন্থ কত 3L, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক KS, এরিয়াটা A। প্রথমটার ক্ষেত্রে রোধ হলো L বাই KA, তাহলে L বাই 2K বলেছে, L বাই 3KA বলেছে। এখান থেকে হিসাব করে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক চলে এলো 18 বাই 11K। আর সংযোগ স্থলের উষ্ণতা একটা এলো হচ্ছে আমাদের 118, একটা এলো 118.18 আর 145.45। ঠিক আছে, এটা খুবই ভালো অঙ্ক শেখার জন্য। এরপরে একটা গাণিতিক সমস্যা দেখব, যেটা আমরা পরিবর্তনশীল বেধের ক্ষেত্রে কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হওয়ার জন্য। পরিবর্তনশীল বেধের ক্ষেত্রে
পরিবহন, তাপ পরিবহন যেটা পড়েছিলাম সেখানে একটা সূত্র শিখেছিলাম, লেকের উপর বরফ জমার হার ছিল dx/dt ছিল k থিটা বাই রো lx, k থিটা বাই রো lx ছিল আমাদের সূত্র। ঠিক আছে, তো এবার এখানে আমরা কি করে হিসাব করব সেটা আমরা দেখে নেব। এটা বরফ জমার হার, আর এখান থেকে শিখেছিলাম কত টাইম লাগবে, টি এসছিল, সময়ের যে সূত্র এসছিল টি সমান, টিটা যদি বার করি তাহলে আসছে rho l by 2k theta x2 square minus x1 square, এটা একটা সূত্র শিখেছিলাম, rho l by 2k theta। হ্যাঁ রাইট, তাহলে দেখো দুটোই বার করি, কত হারে বরফ জমছে, কি কি দেওয়া আছে, x1 দেওয়া আছে হচ্ছে প্রথমে ছিল 3 সেমি, সেখান থেকে বলেছে 1 মিলিমিটার বৃদ্ধি পাবে, তাহলে x2 কত হবে 3.1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে মানে 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, তাহলে আগে ছিল 3 সেমি, তাহলে কত হবে 3.1 সেন্টিমিটার। টেম্পারেচার ডিফারেন্স কত দেওয়া আছে, বাইরে হচ্ছে মাইনাস, তাহলে 0 মাইনাস মাইনাস 20 মানে 20। এল হচ্ছে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, কে এর মান দেওয়া আছে 0.005 সিজিএস ইউনিটে, আর ঘনত্ব দেওয়া আছে, রো দেওয়া আছে 0.91 গ্রাম পার সেমি কিউব। তাহলে এই ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে আশা করি আমরা বরফ জমার হারও বার করতে পারবো, আর বেদ বৃদ্ধির জন্য সময় সেটাও বার করতে। তাহলে হারটা কত হচ্ছে, হারটা দেয়নি করতে যদিও, তাও করে নিচ্ছি, তাহলে dx/dt কত আছে, k থিটা মানে 0.005, থিটা কত 20 বাই রো কত, অ্যাকচুয়ালি x1 ধরে করতে হবে, রো কত, রো আমাদের 0.91, l হলো 80 আর x 3, এত dx/dt মানে সেন্টিমিটার পার সেকেন্ড। বরফের হারটা বের করে নিয়ে, এটা যদিও দেয়নি, শুধুমাত্র টাইমটা বার করতে বলেছে, এর একটা পার্টও করে নিই, 0.005 ইন্টু 20 ডিভাইডেড বাই k থিটা বাই রো lx, রো lx কোম্পানি বলেছিলাম, ঘড়ির কোম্পানি, নাম মনে রাখার জন্য। এটা আসছে 4.578 ইন্টু 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। এটা হলো হার। আর সময়ের ক্ষেত্রে সময় লাগবে কত, 1 মিলিমিটার বৃদ্ধি পেতে সময় লাগবে, 1 mm বৃদ্ধি পেতে সময় লাগবে t equals to rho l, rho l কত 0.91 ইনটু 80 বাই 2, k কত 0.005, থিটা হলো 20, x2 মানে হচ্ছে 3.1 মাইনাস 3, তাহলে আমাদের আসছে 0.91 ইনটু 80 বাই 2k থিটা, 2 ইনটু 0.005 ইনটু 20 ইনটু 3.1 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এটা আমাদের রেজাল্ট চলে এলো 222.04 সেকেন্ড, মানে ভাগ যদি 60 করি তাহলে 3.7 মিনিট, 3.7 মিনিট, 3 মিনিট 42 সেকেন্ড মতন হচ্ছে আমাদের। 3 মিনিট কি, হ্যাঁ 3 মিনিট, মানটা একবার আমরা দেখবো হিসেবটা, 0.91 ইন্টু 80 ডিভাইডেড বাই
2 into 0.005 into 20 into 3.1 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, হ্যাঁ 222.04 মানে 3 মিনিট 42 সেকেন্ড মতন সময় লাগবে বরফের বেগ 1 মিলিমিটার বৃদ্ধি পেতে। ঠিক আছে, এটা খুবই ভালো অঙ্ক, এটা তোমরা অবশ্যই ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করবে। এই অঙ্কগুলো ভালো করে শিখতে হবে, তার জন্য করিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা আলোচনা করব, গাণিতিক সমস্যা শেখা হলো বেশ কিছু, এবার যেটা শিখবো সেটা হচ্ছে ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। তো কৃষ্ণ বস্তু একটা বিশেষ ধরনের বস্তু। কেমন বস্তু? যার উপর যে কোনো তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ আপতিত হলেই সেটা সম্পূর্ণভাবে শোষিত হবে, কোনো বিকিরণের বা বিকিরিত শক্তির কোনো অংশই ওর থেকে আমার বেরিয়ে আসবে না বা পুরোটাই শোষণ করে নেবে, কোনো অংশই প্রতিফলিত হবে না। তাকে বলা হচ্ছে কৃষ্ণ বস্তু বা আদর্শ কৃষ্ণ বস্তু। তাহলে কৃষ্ণ বস্তু এটি এমন একটি বস্তু যার উপর আপতিত যে কোনো তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণকে শোষণ করে নিতে পারে, করে নেয়, কোনো অংশই প্রতিফলিত হতে পারে না। তো বাস্তবে এরকম কোনো বস্তু হয় না, মানে এর ক্ষেত্রে শোষণ ক্ষমতা 100%, বিকিরণ ক্ষমতা মানে বিকিরণ ক্ষমতাও থাকবে অবশ্যই, বিকিরণ শোষণ বিকিরণ ব্যাপারটা বুঝতে হবে। তো যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি, শক্তির সূত্র জানি, এনার্জি মানে hc বাই ল্যাম্ডা। এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক, সিটা আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ তোমরা জানো, আর ল্যাম্ডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো কৃষ্ণ বস্তু যে কোনো বিকিরণকে শোষণ করে নিচ্ছে, মানে তার উপর যে পরিমাণ শক্তি গিয়ে পড়বে, বিকিরিত শক্তি, তার সম্পূর্ণ অংশ শোষণ করে নেবে। বিজ্ঞানী ফেরি একটা আদর্শ কৃষ্ণ বস্তুর স্ট্রাকচার, কাল্পনিক স্ট্রাকচার দেখিয়েছিলেন। বাস্তবে ঘুষাকালি, তারপরে রান্নাঘরের যে ঝুল যেটাকে বলি, তার 96-98% কৃষ্ণ বস্তুর মতো আচরণ করে, মানে তার 96% শোষণ করে নিতে পারে। কিন্তু ঘুষাকালি বা রান্নাঘরের ঝুল যেটা কালো রঙের দেখবে, পুরোনো দিনের রান্নাঘর, এখন তো সব তো মডিউলার কিচেন হয়ে গেছে, সেরকম নয়। আগেকার দিনে পুরোনো বাড়িতে যে রান্নাঘরগুলো হয় কালো হয়ে যায় দীর্ঘদিন রান্না করার ফলে, দেওয়ালে কালো কালো ঝুল জমে যায়, সেইগুলো সেখান থেকে আমরা যে ওখানে যে অন্ধকার বিষয়টা বা যেখানে যে পরিস্থিতি বা সিচুয়েশনটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা ভূষাকালির সঙ্গে দেওয়ালে রান্নাঘরের ঝুলকে বা ভূষাকালিকে, বা দেখবে ভূষাকালি মানে কি, ধরো ওই কেরোসিনের কোনো যদি ল্যাম্প জ্বালানো হয় তার থেকে এক ধরনের কালি পড়ে, কালো রঙের এক ধরনের, হ্যাঁ। তো আগেকার দিনে এগুলো খুবই প্রচলিত ছিল, কিন্তু বাস্তবে এখন ওর ক্ষেত্রে শোষণ ক্ষমতা 96% থেকে 98%, কিন্তু বাস্তবে 100% কোনো কিছু হয় না। তো স্ট্রাকচারটা কেমন? ফেরি কৃষ্ণ বস্তু, এরকম একটা সার্কেল আছে, ভেতরে একটা আমার ঘর মতন গহ্বর, এখানে একটা উইন্ডো করা আছে, আর এই উইন্ডোর ঠিক এরকম পজিশনে একটা অংশ আছে। এই যে অংশটা,
আমি কৃষ্ণ বস্তু বলে কালো দেখানোর চেষ্টা করছি। তো ওই যে শূন্য ফাঁকা স্থানটা আছে সেখান থেকে যখন একটা বিকিরণ আসবে, এটা কমপ্লিট করে নিই, না করলেই ভালো হতো মনে হচ্ছে এখন। শুরু যখন করেছি শেষ করে দেবো। এই যে কৃষ্ণ বস্তুটা ধর এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছে, হয়ে গেছে আমাদের। তোমরা করে নেবে, দেখতে ভালো লাগবে। বলে ফেরির কৃষ্ণ বস্তু গঠন। এই তো শেষ। চেষ্টা করলেই সব শেষ করা যায়, ইচ্ছেটা আসল কথা। শেষ করে ফেলেছি। বাহ, তো এখান দিয়ে একটা ধর তরঙ্গ এসে পড়ছে, যেখানে সেটা ফিরে গেল, গিয়ে গেল, এইভাবে ফিরে যাবে। তো এইভাবে চলতেই থাকবে, এর ভিতর ঘোরাফেরা করবে, কখনোই সেটা বেরিয়ে চলে যেতে পারবে না। ঠিক আছে, স্ট্রাকচারটা এমন ভাবে করা হয়। এটাকে বলা হচ্ছে ফেরির কৃষ্ণ বস্তু, মানে এর থেকে যে শক্তিটা এলো, এর ভেতরে ঘোরাফেরা করলে যেন এটা শোষণ করে নিয়েছে, এর থেকে কিছু আর বেরিয়ে এলো না, প্রতিফলিত হয়ে বেরিয়ে আসতে পারছে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফেরির কৃষ্ণ বস্তুর গঠন। ফেরির কৃষ্ণ বস্তু মডেল, মডেলের গঠন, গঠন চিত্র, চিত্রের সাহায্যে বোঝাচ্ছি। তাই এটা কৃষ্ণ বস্তু। তাহলে এখানে যে বিকিরণটা এসে পড়লো তার সম্পূর্ণ অংশ শোষিত হয়ে গেল, কিন্তু এর থেকে কোনোভাবেই এর কোনো অংশই প্রতিফলিত বা বাইরে বেরিয়ে যেতে পারলো না। তো এটাকেই বলা হচ্ছে ফেরির গঠন। তো বাস্তবে 100% শোষণ করার মতো কোনো ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু পাওয়া যায় না। যেটা হয় মোটামুটি ভূষাকালি বা রান্নাঘরের ঝুল যেটাকে বলা হয়, সেটা 96 থেকে 98%-এর মধ্যে ঘোরাফেরা করে। ঠিক আছে, তো এই হচ্ছে। আর আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে, সুতরাং আদর্শ কৃষ্ণ বস্তুর শোষণ ক্ষমতা কিন্তু বাস্তবে আদর্শ বা আইডিয়াল বলে কিছু হয় না, তাই এটা কিছুটা কাল্পনিক ঘটনা আমরা বলতেই পারি। তো এবার এই কৃষ্ণ বস্তুটাকে, ফিরের কৃষ্ণ বস্তুকে যদি এটিকে সুষমভাবে উত্তপ্ত করা যায়, তাহলে বিকিরণটা শোষণ করলো, এবার সেটাকে ছাড়বে। যেমন একটা বস্তুকে যখন আমরা উত্তপ্ত করি, তাহলে কিছু পরিমাণ শক্তি শোষণ করে, ঠান্ডা হওয়ার সময় আস্তে আস্তে কি করে, সে বিকিরণটাকে ছেড়ে দেয়। আমরা দেখেছি এক কাপ চা, তাপ আছে, সেটাকে ছেড়ে দিচ্ছে, বিকিরণ হচ্ছে, যেটাকে আমরা বলছি পৃষ্ঠতল থেকে হয়। তো এটিকে শোষণভাবে, যেমন ধরেন লোহার শিককে যদি উত্তপ্ত করি, সেটা শোষণ করবে, তাপ দিয়ে গরম হয়ে যাবে, টেম্পারেচার বাড়বে, এবার সেটাকে রেখে দিলে ওটা আস্তে আস্তে বিকিরণ ঘটাতে আরম্ভ করবে, শক্তিটা ছেড়ে দেবে। সুষমভাবে উত্তপ্ত করা যায়, তবে এই ছিদ্র পথে যে বিকিরণ ঘটে তাকে বলে কৃষ্ণ বস্তু বিকিরণ, ব্ল্যাক বডি রেডিয়েশন। এই যে ফেরির কৃষ্ণ বস্তু, এটা যে কোনো উষ্ণতায়, যে কোনো উষ্ণতায়, এটা এখানে লিখবো না, জায়গা হবে না, যে কোনো উষ্ণতায় উত্তপ্ত করলে
কৃষ্ণ বস্তু বিকিরণ ঘটে। ঠিক আছে, যে কোনো উষ্ণতার ক্ষেত্রেই আমরা যদি উত্তপ্ত করি সেক্ষেত্রে কৃষ্ণ বস্তু বিকিরণ আমরা দেখতে পাবো। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোন বস্তুর বিকিরণ ক্ষমতা কি, শোষণ ক্ষমতা কি এবং বিকিরণ শোষণ ক্ষমতা সংক্রান্ত প্রথম সূত্র আমাদের এই অংশের কিরশফের সূত্র বা কার্শফের সূত্র, সেটা বুঝে নিতে হবে। প্রথম চলে আসে বিকিরণ ক্ষমতা। বিকিরণ ক্ষমতা হলো কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর বিকিরিত শক্তির যে পরিমাণ নির্দিষ্ট ক্ষেত্রফলে কতখানি বিকিরণ করছে। ধরো কোনো একটা বস্তু আছে, কোনো একটা বস্তু তার পৃষ্ঠতল দিয়ে বিকিরণ করছে, নির্দিষ্ট সময়ে কিছু পরিমাণ শক্তি বিকিরণ করলো, সাপোজ E1, আবার নির্দিষ্ট উষ্ণতায় ই পরিমাণ শক্তি বিকিরণ করলো একই পৃষ্ঠতলে। এটা একটা কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু। যতখানি করলো সেটা হলো E2। একই উষ্ণতায় একই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কৃষ্ণ বস্তু যে পরিমাণ শক্তি বিকিরণ করলো, এই দুটির অনুপাতকে বলা হচ্ছে বিকিরণ ক্ষমতা। তাহলে কি নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তু নির্দিষ্ট ক্ষেত্রফলে নির্দিষ্ট পৃষ্ঠতলে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতলের মধ্যে দিয়ে যে পরিমাণ শক্তি বিকিরণ করে আমি সেটাকে ধরেছি E1 এবং একই উষ্ণতায় ও একই ক্ষেত্রফলের একটি আদর্শ কৃষ্ণ বস্তু যে পরিমাণ বিকিরণ করে তাদের অনুপাতকে বলা হয় যে কোনো বস্তু যার বার করছি ওই বস্তুর বিকিরণ ক্ষমতা। এটাকে ডিনোট করা হয় ই ল্যামডা দিয়ে। ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ এমিসিভ পাওয়ার, তাহলে এমিসিভ পাওয়ার ই ল্যামডা সমান কি, ছবি অনুসারে এটা বস্তু, সাধারণ বস্তু, এটা কৃষ্ণ বস্তু, তাহলে হচ্ছে E1 বাই E2। তাহলে নির্দিষ্ট ক্ষেত্রফলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট উষ্ণতায়, হ্যাঁ একক সময় বলা দরকার ছিল, নির্দিষ্ট সময় নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট ক্ষেত্রফলে তলে নির্দিষ্ট সময়, এটা লিখে দেবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তু নির্দিষ্ট পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ শক্তি বিকিরণ করছে, একই সময় একই উষ্ণতায় একই তল বিশিষ্ট কোনো কৃষ্ণ বস্তু আদর্শ কৃষ্ণ বস্তু যে পরিমাণ বিকিরণ করছে তাদের অনুপাতকে বলা হয় আমার এমিসিভ পাওয়ার বা বিকিরণ ক্ষমতা। বস্তুর ক্ষেত্রে শক্তি যতটা বাই কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে বিকিরিত শক্তি কত, সেই দুটোর অনুপাতকে বলা হচ্ছে বিকিরণ ক্ষমতা। শোষণ ক্ষমতা কি? শোষণ ক্ষমতা হচ্ছে, আমি মুখে বলে দেবো,
যখন কোনো একটা বস্তুর উপর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ আপতিত হয় তার সম্পূর্ণ অংশ কিন্তু শোষিত হয় না। আদর্শ কৃষ্ণ বস্তু হলে পুরোটা শোষিত হবে, কিন্তু আবার অন্যান্য বস্তুর ক্ষেত্রে কখনোই 100% শোষিত হবে না। তার মানে কোনো একটা বস্তুর উপর বললাম Q1 পরিমাণ বিকিরণ শক্তি বিকিরিত হলো, তার মধ্যে সে শোষণ করলো Q2 পরিমাণ, তাহলে আপতিত বিকিরণের মধ্যে কতটা শোষণ করছে, কতটা শোষণ করলো Q2 বাই আপতিত মোট বিকিরণ শক্তির পরিমাণের অনুপাতকে বলা হচ্ছে। তাহলে শোষণ ক্ষমতা মানে শোষিত শক্তি নির্দিষ্ট সময়ে কতখানি তল দিয়ে শোষিত শক্তি বাই বস্তুর উপর আপতিত মোট শক্তি, এই দুটোর অনুপাতকে বলা হয় কোন বস্তুর শোষণ ক্ষমতা, যেটা আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে 100 হয়, কারণ 100% হয়, রেশিওটা 1 হয়। আর একটা ভাবে বলা যায় কোন বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তি শোষিত করে, সাপোজ বললাম E2 পরিমাণ শোষিত করেছে, E1 পরিমাণ শোষিত করেছে, নির্দিষ্ট উষ্ণতায় আগেরটার মতন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ক্ষেত্রফলে কতখানি নির্দিষ্ট সময়ে কতখানি শক্তি শোষিত হয়েছে E1, একই আকৃতির কৃষ্ণ বস্তু একই সময়ে কতখানি শক্তি শোষিত করছে, সেই দুটোর অনুপাতকে বলা হচ্ছে কৃষ্ণ বস্তুর বা বস্তুটির শোষণ ক্ষমতা। তাই দুটো ডেফিনেশন, আপতিত বিকিরণের মধ্যে কতটা শোষণ করলো বাই মোট বিকিরণ, বা কোনো বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে পরিমাণ শক্তি শোষণ করে বাই সম আকৃতির কৃষ্ণ বস্তু একই সময়ে যে পরিমাণ শক্তি শোষণ করলো, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে আমাদের শোষণ ক্ষমতা। তাহলে এটা হলো বিকিরণ ক্ষমতা, শোষণ ক্ষমতার ডেফিনেশনটা তোমরা নিজেরা লিখে নেবে, যেটা বললাম। তাই দুটো ভাবে ডেফিনেশন লিখতে হবে। তো লাস্ট কার্শফের সূত্র, এটা কি বলছে, যে কোনো বস্তুর ক্ষেত্রে বিকিরণ ক্ষমতা আর শোষণ ক্ষমতা মানে ই ল্যামডা আর এ ল্যামডা, এই রেশিওটা সর্বদা ধ্রুবক হবে। কার্শফের সূত্র কি বলছে, বা কির্শফের সূত্র, ই ল্যামডা বাই এ ল্যামডা এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে হবে ধ্রুবক। এই অনুপাতের মান যে কোনো বস্তুর ক্ষেত্রে ধ্রুবক, এবং এর মানটা, এই ধ্রুবকের মান হচ্ছে একটি আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা সমান হবে। ঠিক আছে, কন্ডিশন কি, যে কোনো বস্তুর ক্ষেত্রে এখানে কি কনস্ট্যান্ট, নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যখন আপতিত হচ্ছে কোনো বস্তুর উপর, তার ক্ষেত্রে বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা এই অনুপাতটা যে কোনো বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তুর ক্ষেত্রে E1 বাই A1 যা হবে, দ্বিতীয় বস্তুর E2 বাই A2 তাই হবে, তৃতীয় বস্তুর E3 বাই A3 তাই হবে। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে এই অনুপাতের মান, এই প্রত্যেকটা ক্ষেত্রে এই যে রেশিওটা, এটা একটি আদর্শ কৃষ্ণ বস্তু। ই ল্যামডাটা কি, ই ল্যামডাটা হচ্ছে আদর্শ কৃষ্ণ বস্তু বিকিরণ ক্ষমতার এর সাথে সমান হবে। এটাই বলছে কার্শফের সূত্র। এটি আদর্শ কৃষ্ণ বস্তুর ওই যে তাপমাত্রায় আমরা এই রেশিওটা করেছি, তাহলে নির্দিষ্ট তাপ উষ্ণতায় এবং নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণের ক্ষেত্রে যে কোনো বস্তুর বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা
ওই নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটি আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার সমান। আবার বলছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ক্ষেত্রে যে কোনো বস্তুর বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা এই অনুপাতটা ধ্রুবক হবে এবং এই ধ্রুবকের মান একটি আদর্শ কৃষ্ণ বস্তুর ওই নির্দিষ্ট উষ্ণতায় বিকিরণ ক্ষমতার সমান হবে। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে কি পেলাম আমরা ফাইনালি? কারশফের যেটা সূত্র, কারশফের যে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশনের যে সূত্র, কারশফের অনেক সূত্র আছে, প্রবাহের তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আছে। তাহলে ই ল্যামডা বাই এ ল্যামডা এটা সমান হচ্ছে ক্যাপিটাল ই ল্যামডা। তার মানে এখান থেকে এই অনুপাতটা যদি ধ্রুবক হয়, এই অনুপাতটা ধ্রুবক হয়, তার মানে যার বিকিরণ ক্ষমতা বেশি হবে তার শোষণ ক্ষমতা বেশি। তার মানে উত্তম বিকিরক অবশ্যই উত্তম শোষক হবে। যে ভালো শোষণ করতে পারে সে ভালো বিকিরণ করতে পারে, যে ভালো শোষণ করতে পারে সে ভালো বিকিরণ করতে পারে। কেন? কারণ এই রেশিওটা কারশফের সূত্রের গুরুত্ব। কারশফের সূত্রের গুরুত্ব কি? এই অনুপাত থেকে আমরা বুঝতে পারছি উত্তম শোষক অবশ্যই উত্তম বিকিরক। ভালো যে শোষণ করবে সে ভালো বিকিরণ করবে। মানে কোনো বস্তু যদি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করতে পারে সে ওই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকেই ছাড়বে। যে যত রকমের তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করতে পারবে, বিভিন্ন রকম তরঙ্গ দৈর্ঘ্য, সবাই তো পুরোটা পারে না, কিছু কিছু পারে। দেখা গেল কেউ 4 রকম তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করতে পারে, সে বিকিরণ কিন্তু ওই 4 রকম তরঙ্গ দৈর্ঘ্য করবে। মানে যে ভালো শোষক সে অবশ্যই ভালো বিকিরণ। মানে এরকম নয় ভালো শোষণ করলো বিকিরণ খারাপ করলো, তা কখনো হবে না। কারণ যার বিকিরণ ক্ষমতা বেশি তার শোষণ ক্ষমতা বেশি, যার বিকিরণ ক্ষমতা কম তার শোষণ ক্ষমতা কম। কারণ এই অনুপাতটা ধ্রুবক। ক্লিয়ার? যার বিকিরণ ক্ষমতা বেশি তার শোষণ ক্ষমতা বেশি, যার বিকিরণ ক্ষমতা কম তার শোষণ ক্ষমতা কম। কারণ কারশফের সূত্র অনুসারে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ক্ষেত্রে কোনো বস্তুর, যে কোনো বস্তুর বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা এই দুটো অনুপাত ধ্রুবক হবে এবং এর মান কার সঙ্গে সমান হয়? একটি আদর্শ কৃষ্ণ বস্তুর নির্দিষ্ট উষ্ণতায়, ওই নির্দিষ্ট উষ্ণতায় বিকিরণ ক্ষমতার সমান হয়। এই কারণে রেশিওটা যেহেতু ধ্রুবক, তার মানে যার ই ল্যামডা বড় তার এ ল্যামডা অবশ্যই বড় হবে। অর্থাৎ যার বিকিরণ ক্ষমতা, যে ভালো বিকিরক, যে ভালো বিকিরণ করতে পারে সে ভালো নিশ্চয়ই শোষণ করতে পারে। তার মানে কৃষ্ণ বস্তু ভালো শোষণ করতে পারে, তাহলে সেটা অবশ্যই ভালো বিকিরক। বা যে যে ক্ষেত্রে যত ভালো তত বেশি তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে সে সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিন্তু ছাড়বে। যেমন দেখবে রাস্তায় সোডিয়াম ভেপার ল্যাম্প দেখতে পাই আমরা, হলুদ রঙের আলো, রাস্তায় স্ট্রিট লাইট ব্যবহার করা হয়। সোডিয়াম কিন্তু যদি আমরা রান্না করার সময় একটু আগুনের মধ্যে লবণ ফেলে দিই, খাদ্য লবণ ফেলে দিই, সোডিয়াম থাকে, সোডিয়াম ক্লোরাইড দেখবে হলুদ রঙের আলো বেরোয়। হলুদ কেন বেরোয়? কারণ সোডিয়ামের ক্ষেত্রে যে কালারটা ওয়েভলেন্থটা বেরোবে সেটা হচ্ছে ইয়েলো ওয়েভলেন্থ 5600 অ্যাংস্ট্রম এর কাছাকাছি। 5600 অ্যাংস্ট্রম, 5600 অ্যাংস্ট্রম এর কাছাকাছি। তো ঠিক আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা মানে দৃশ্যমান আলো মানে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম এর মধ্যে এগুলো তো দেখতে পাই, বাকিগুলো দেখতে পাই না। তার মানে যারা ভালো শোষণ করবে অবশ্যই তারা ভালো বিকিরণ করবে। তাহলে কোন একটা বস্তু শোষণ করলো, এবার সেটা যদি উত্তপ্ত করি শীতল হওয়ার সময় সে বিকিরণ করবে এবং বিকিরণের ক্ষেত্রে যে যত ভালো শোষণ করতে পারবে সে অবশ্যই তত ভালো বিকিরণ করতে পারবে। কি সূত্র অনুসারে? কারশফের সূত্র অনুসারে। কারণ বিকিরণ ক্ষমতা আর শোষণ ক্ষমতার অনুপাতটা ধ্রুবক। ঠিক আছে, তো এই আলোচনাগুলো আমরা বুঝে নিলাম, বিকিরণ ক্ষমতা, শোষণ ক্ষমতা ব্যাপারগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সামনে পুজো, সবাই আনন্দ করো আর অবশ্যই ভালো করে পড়ে নেবে। এই বলে আজকে শেষ করলাম। পরবর্তী দিন বাকি অংশ নিয়ে আমি ফিরে আসবো।